যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা টিউশন থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত জ্যামিতি 8.4 এর অনুশীলনীর 1 নাম্বারটায় দেখো কি আছে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থ দেখো বহিঃস্থ কোনো বিন্দু থেকে পি বিন্দু থেকে বৃত্ত দুইটি স্পর্শক টানা হলে তাহলে প্রমাণ করো যে ওপি সরলরেখা স্পর্শ জ্যা এর কি স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। তার মানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আমার কি লাগবে, একটা বৃত্ত লাগবে। ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এর বহিস্থ একটা বিন্দু, এর বহিস্থ একটা পি বিন্দু। ধরো এই বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি। তাহলে এখন এইটা যোগ করো, ওপি যোগ করলা, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন স্পর্শক যদি টানা হয়, বলছে যে এখান থেকে যদি এরকম একটা স্পর্শক আর এখান থেকে যদি এরকম স্পর্শক টানি, হ্যাঁ, এরকম যদি স্পর্শক টানা হয় তাহলে স্পর্শক টানলাম। এখন এই অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত স্পর্শক টানো। তোমরা সবাই কম্পাস নিয়ে এভাবে আঁকো, কম্পাস নাও, কম্পাস নিয়ে আঁকতে হবে, না আঁকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে এখন দেখেন যে এরপরে আমরা কি করব, স্পর্শক আঁকলে নাম দাও, এখানে এখন নাম দাও। এখানে নাম দাও এ বি। আচ্ছা, এ বি নাম দিলাম। তাহলে এখন এই কেন্দ্র ও থেকে এটা যোগ করো, আর কেন্দ্র ও থেকে এটাকে যোগ করো, অর্থাৎ ও এ আর ও বি যোগ করলাম, ও এ আর ও বি যোগ করলাম। তাহলে এপি আর বিপি দুইটা স্পর্শক, আমি এই স্পর্শক বিন্দু দুইটা লম্বালম্বি ভাবে যোগ করছি। তারপরে এখানে কি ও এ আর ও বি যোগ করছি। তাহলে এখন আমাদের এটার প্রমাণটা করতে পারবো। দেখো এইভাবে সবাই আঁকো, চিত্রটা সবাই আঁকো স্যার। এখন দেখো এখানে এই যে এ বি সরলরেখাটা ওপি কে সি বিন্দুতে সেট করছে, ওপি কে এই সি বিন্দুতে সেট করছে, ওপি কে সি বিন্দুতে সেট করে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো, মনে করি বা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো, তাহলে প্রমাণ করো যে ওপি সরলরেখা, বা প্রমাণ করতে হবে যে ওপি সরলরেখা স্পর্শ যা এর লম্ব দ্বিখণ্ডক, স্পর্শ যা এর লম্ব দ্বিখণ্ডক। তাহলে এখন দেখেন আমরা প্রমাণটা কিভাবে করব। এখানে অঙ্কনটা একটু লাগবে স্যার, কারণ এখানে এই যে ও এ আর অভিযোগ করছি, লেখো অঙ্কন, অঙ্কন ও এ এবং ও বি যোগ করি, যোগ করি, ও এ এবং ও বি যোগ করি, ও এ এবং ও বি যোগ করি। এখন প্রমাণ, প্রমাণ ধাপ যথার্থতা, ধাপ যথার্থতা। আচ্ছা, এখন দেখো 1 নাম্বার পয়েন্টে লিখবা ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং পি বৃত্তের, পি হচ্ছে বৃত্তের বহিস্থ একটি বিন্দু, বহিস্থ একটি বিন্দু, বহিস্থ একটা বিন্দু। তাহলে এখন যদি বহিস্থ বিন্দু হয় তাহলে আমরা লিখতে পারি এপিও সমান সমান বিপিও। এপিও এই যে দেখো এপিও আর হচ্ছে বিপিও, এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। বা এটাকে এখন লেখা যায় এপিসি, ও পর্যন্ত না লিখে আমি সি পর্যন্ত লিখবো, আর বিপিসি, বিপি বিপিসি। এখানে তোমার লিখতে হবে তোমার যথার্থতার ঘরে বৃত্তের কেন্দ্র ও তার বহিস্থ কোনো বিন্দুর সরলরেখা ওই
লিখে দিই এখানে যে বৃত্তের কেন্দ্র ও তার বহিস্থ বিন্দুর বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশ ওই বিন্দু হতে বৃত্তের অঙ্কিত স্পর্শক কিভাবে লিখলে ভালো হয়, ওই বৃত্তের রেখাংশ ওই বৃত্তের অঙ্কিত স্পর্শক দ্বয়ের লেখো, অঙ্কিত স্পর্শক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলো সমদ্বিখণ্ডিত করে। স্পর্শক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। কোণকে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন 2 নাম্বার ধাপে দেখো, 2 নাম্বার ধাপ, এখন ত্রিভুজ আছে কি দেখো এখানে, এপিসি একটা ত্রিভুজ ও বিপিসি দেখো, এপিসি এই একটা ত্রিভুজ আর বিপিসি এই আরেকটা ত্রিভুজ। এর মধ্যে পিসি সমান সমান পিসি হচ্ছে সাধারণ বাহু, এখানে লেখা যায় দেখো, আর এপি সমান সমান বিপি, পিসি সমান সমান পিসি সাধারণ বাহু, এটা লিখবা সাধারণ বাহু। তাহলে যদি সাধারণ বাহু হয় তাহলে এখন অন্তর্ভুক্ত কোণ আছে কি দেখো, অন্তর্ভুক্ত এপিসি সমান সমান অন্তর্ভুক্ত বিপিসি। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। দেখো বাহু দুইটা সমান, কোণ সমান, তার মানে কি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং এপিসি সর্বসম বিপিসি। তাহলে যদি সর্বসম বলি তাহলে এখন যে বাহুগুলো বাকি আছে সেটা সমান লেখো। তাহলে এসি সমান সমান বিসি, সি এ বি এর মধ্যবিন্দু, কারণ এটা সি এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। দেখেন এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করেন। লেখার মধ্যে এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন, কারণ আমার মুছে তারপর বাকি অংশটা লিখতে হবে। মনে হয় কারো কোনো সমস্যা নেই। দেখো এখন 3 নাম্বার ধাপ। তিন নম্বর ধাপে লেখো, আবার
এসিপি বিসিপি, দেখো এসিপি এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ সমান, কারণ এরা রৈখিক যুগল কোণ, কারণ এরা রৈখিক যুগল কোণ। এখানে লিখতে পারো রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ বলে, রৈখিক যুগল কোণ বলে। তাহলে রৈখিক যুগল কোণ যদি হয় তাহলে এপিসি সমান সমান বিপিসি সমান সমান কি এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ। তাইলে এক সমকোণ যদি হয় তখন আমরা বলতে পারবো কি, লম্ব বলতে পারবো। কি লম্ব? সিপি লম্ব এবি। এই সিপিটা কার উপরে লম্ব? এখানে যদি লম্বই না হইতো তাহলে রৈখিক যুগল কোণ হইতো না, আর এখানে সমকোণও হইতো না। তাহলে সিপি লম্ব এবি, আর সিপি লম্ব এবি হইলে সুতরাং ওপি এবি এর মধ্য বিন্দু, ওপি এবি এর মধ্যবিন্দু সি তে লম্বভাবে ছেদ করে, ছেদ করে। তাহলে ওপি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। কারণ এখানে আমরা যখনই এই যে এটা রৈখিক যুগল কোণ, অর্থাৎ উপপাদ্য সম্ভবত কত 25 নাম্বার নাকি, প্রথম উপপাদ্যে রৈখিক যুগল কোণ বলে তারপরে আমরা লিখছি এত সমান সমান এত এক সমকোণ। তাহলে এখন এটা যদি সমকোণ হয়, অর্থাৎ এসিপি এটা 90 ডিগ্রি যদি হয় আর বিসিপি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা এইভাবে লম্ব, অবশ্যই এটা এই এবি কার সিপি, সরি এবি সিপি হবে, এই সিপিটা লম্ব হবে কার উপরে? এবি এর উপরে। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ সিপি এবি এর উপরে লম্ব। তাহলে এখন দেখেন যদি তাই হয় তাহলে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক হয়েছে না, লম্ব এটা লম্ব এবং সমদ্বিখণ্ডক, অর্থাৎ সি বিন্দুতে এবি কি করছে, সমান দুইটা অংশে বিভক্ত করছে, অর্থাৎ এসি সমান সমান বিসি, এসি সমান সমান বিসি। এই ছিল আমাদের এই জ্যামিতিটা। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। দেখো এবার আমরা করব 2 নম্বরটা। 2 নম্বরটা কি আছে? প্রমাণ করো যে দুইটি বৃত্ত এককেন্দ্রিক হলে, অর্থাৎ দুইটা বৃত্ত তা হবে যার কেন্দ্র হবে একটা, এবং বৃহত্তর বৃত্তটির কোন জ্যা ক্ষুদ্রতম বৃত্তটিকে স্পর্শ করলে, কোন একটা জ্যা যদি স্পর্শ করে তাহলে উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। উক্ত জ্যা কি হবে? স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে উক্ত জ্যা যদি স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে আমরা চিত্র আঁকি, সবাই কম্পাস নিয়ে চিত্র আঁকো এরকম। এই একটা বৃত্ত, আর এটার ভিতরে আরেকটা বৃত্ত আঁকো। এই কেন্দ্র হচ্ছে একটাই, এটার কেন্দ্র একটাই, কেন্দ্র হচ্ছে ও, ও নাও কেন্দ্র, আর এটা নাও এবি, আর এটা থেকে এটার উপরে ডি নাও, এটা এ বি সি একটা বৃত্ত, আর ডি ই এফ, ডিই এফ অঙ্কন, অঙ্কন লিখতে হবে স্যার এখানে, অঙ্কন ওডি যোগ করি, ওডি যোগ করি, ওডি যোগ করি। কারণ এখান থেকে দেখো এখানে কিন্তু সবই বলা আছে, প্রমাণ করে যে দুইটি বৃত্ত এককেন্দ্রিক হলে, দুইটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এক, অর্থাৎ ও কেন্দ্র হচ্ছে বৃত্তের, ও হচ্ছে কেন্দ্র, আর বৃহত্তর বৃত্তটির কোন জ্যা
ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করে। এই যে বৃহত্তর বৃত্তটি যা হচ্ছে এবি, এই ক্ষুদ্রতর বৃত্তটিকে ডি বিন্দুতে স্পর্শ করছে। ডি বিন্দুতে স্পর্শ করলে উক্ত যা স্পর্শ বিন্দুতে সমাধিখণ্ডিত করে। এই উক্ত জ্যাটা স্পর্শ বিন্দুতে সমাধিখণ্ডিত করবে, অর্থাৎ হবে কি এডি সমান সমান বিডি। প্রমাণ করতে হবে এডি সমান সমান বিডি, এটুকু প্রমাণ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি লাগছে, এখানে আমাদের যোগ করা লাগছে, ওডি যোগ করি, ওডি যোগ করি। তাহলে এখন দেখেন কিভাবে আমরা প্রমাণটা করব। লেখো এ বি ডিই এফ বৃত্তের ডি বিন্দুতে কি করছে, স্পর্শক, ডি বিন্দুতে স্পর্শক এবং ওডি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলে তাহলে কি হবে, সুতরাং ওডি লম্ব হবে এবি, সুতরাং ওডি লম্ব এবি। তাহলে এখানে লিখবা স্পর্শ বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, লেখো বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ব্যাসার্ধের উপরে লম্ব, সুতরাং ওডি লম্ব এবি। 2 নাম্বার, ওডি লম্ব এবি বলে ওডি লম্ব যদি এবি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এডি সমান সমান বিডি, এডি সমান সমান বিডি, এডি সমান সমান বিডি। এখানে লিখতে হবে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যা এর উপর অঙ্কিত স্পর্শক বা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, যেটাই বল লম্ব, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমাধিখণ্ডিত করে। সেই কারণে আমরা এডি সমান সমান বিডি লিখছি। সুতরাং ডি এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এবি যা ডি বিন্দুতে, এডি যা ডি বিন্দুতে সমাধিখণ্ডিত হয়েছে, প্রমাণিত। দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। অর্থাৎ আমি আরেকবার বলি যে প্রমাণ করো যে দুইটি বৃত্ত এককেন্দ্রিক হলে, অর্থাৎ এখানে এ বি সি একটা বৃত্ত, ইডিএফ একটা বৃত্ত, এই দুইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই জন্য বলা হয়েছে এককেন্দ্রিক। তাহলে প্রমাণ করতে হবে যে, অর্থাৎ আবার স্পর্শ করে কি, অর্থাৎ বৃহত্তর বৃত্তের কি বলছে, বৃত্তটির কোন যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করে, কি স্পর্শ করে, বৃহত্তর বৃত্তের কোন একটা বিন্দুতে। তাহলে যা এবি একটি যা, এরা কি করছে, ক্ষুদ্রতর বৃত্তটিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এই ডি বিন্দুটা এবি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবি, এই যে এবি, দেখো এবি ডিইএফ বৃত্তটিকে স্পর্শ করে, আর এই ওডি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওডি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি কি বৃত্তের, এটা তো প্রমাণও আমরা করছি যে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব।
তাহলে লম্ব যদি হয় তাহলে ওডি লম্ব এবি। তাহলে 2 নাম্বার ওডি লম্ব এবি বলে আমরা কি লিখতে পারবো, এডি সমান সমান বিডি। কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের প্রথম জ্যামিতির যে প্রমাণটা সেই প্রমাণটা হচ্ছে এটার প্রশ্ন এটা। তাহলে আমরা আশা করি এই তথ্যের আলোকে আমরা এটুকু বুঝতে পারছি। সুতরাং আমরা বলতে পারি কি, এর ডি এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এবি যা ডি বিন্দুতে সমাধিখণ্ডিত হয়েছে, প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের 2টা জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্যারের সাথে থাকবা। অন্বেষণ ম্যাথড টিপস থেকে আমি স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।